আজকে আমরা দেখব উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা। উপমহাদেশে অর্থাৎ ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল শহরে রাজা জাহিরের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন। যুদ্ধে দাহিরকে তিনি পরাজিত করেন, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যুর কারণে উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি। এর মধ্যে 1000 থেকে 1027 সালের মধ্যে 17 বার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন। আর তার এই অভিযান পরিচালনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি ভারতের গুজরাটে অবস্থিত সোমনাথ দেব মন্দির ধ্বংস করেন। ভারতে প্রথম মুসলিম শাসনের সূচনা করেন শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তার পুরো নাম ময়জউদ্দিন মোহাম্মদ শাম। তিনি গজনিতে সাম্রাজ্য স্থাপন করেন। মোহাম্মদ ঘুরি তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল তরাইনের যুদ্ধ 1191 সালে, যে সময় মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, এবং 1092 সালে তিনি মোহাম্মদ ঘুরি জয়ী হয়ে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। এরপর হচ্ছে দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের প্রথম হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের তিনি প্রতিষ্ঠাতা। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। কুতুবউদ্দিন আইবেক উপমহাদেশে প্রথম স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন তুর্কিস্তানের অধিবাসী এবং দানশীলতার জন্য তাকে লাকবক্স উপাধি দেওয়া হতো। তার জামাতা ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের পর দিল্লির সুলতানে বসেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি প্রথম ভারতে মুদ্রা প্রচলন করেন এবং তিনি হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি কুতুব মিনার নির্মাণ করেন। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত। যেটা শুরু করেছিলেন আইবেক, তিনি সমাপ্ত করেন। তার উপাধি সুলতানি আজম এবং শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া। ইলতুৎমিশের পরে দিল্লির ক্ষমতায় আসেন সুলতান রাজিয়া, যিনি দিল্লির সিংহাসনে প্রথম মুসলমান নারী। এরপর ক্ষমতায় আসেন গিয়াস শামসুদ্দিন বলবন, যাকে বলা হয় মহান শাসক, কারণ তিনি বিচ্ছিন্নতাবাদ এবং শান্তি নির্মূল করেছিলেন, এবং তিনি বিচ্ছিন্নতাবাদ এবং শান্তি নির্মূল করার জন্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন। কবি বুলবুল হিন্দ নামে পরিচিত আমির খসরু, তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময় কবি ছিলেন, পৃষ্ঠপোষক। এরপর ক্ষমতায় বসেন আলাউদ্দিন খিলজি, যিনি প্রথম মুসলিম শাসক হিসাবে দাক্ষিণাত্য জয় করেন। আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। আলাউদ্দিন খিলজি যিনি দ্রব্যমূল্য নির্দিষ্ট হারে বেঁধে দেন এবং তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো ঘোষণা করেন আমি রাষ্ট্র। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ বিন তুগলক, যিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন এবং তিনি তামাম মুদ্রা প্রচলন করেন এবং কৃষি উন্নয়নের জন্য তিনি দিওয়ানি কোহি বিভাগ চালু করেন। মাহমুদ শাহ এর দুর্বলতার সুযোগে 1398 সালে তৈমুর লং দিল্লি অধিকার করেন। আর তৈমুর লং, যিনি ছিলেন সমরকন্দের অধিপতি, এবং তিনি শৈশবে একটি পা খোড়া হয়ে যায় বলে তিনি তৈমুর লং নামে পরিচিত। ইব্রাহিম লোদি দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। দিল্লি সালতানাত 300 বছর শাসন করে। প্রথম পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট ইব্রাহিম লোদি পরাজিত হয়ে তাদের দিল্লি সালতানাতের শেষ হয়। দিল্লি সালতানাত প্রথম সুলতান, যিনি স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি ভারতে মুদ্রা প্রচলন করেন। সুলতান রাজিয়া, যিনি প্রথম মুসলমান নারী। সুলতান গিয়াসউদ্দিন বলবন, যিনি মহান শাসক। আলাউদ্দিন খিলজি, যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন। মোহাম্মদ বিন তুগলক, যিনি প্রথম তামা মুদ্রা প্রচলন করেন এবং রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। মাহমুদ শাহ এবং সর্বশেষ ইব্রাহিম লোদি। পানিপথের যুদ্ধ। পানিপথটা কি? পানিপথ হচ্ছে ভারতের দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে পানিপথ অবস্থিত। পানিপথে মোট 3টি যুদ্ধ সংঘটিত হয়: প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদি, যিনি সম্রাট বাবর মুঘল সম্রাট, এবং ইব্রাহিম লোদি দিল্লি সালতানাতের যিনি সর্বশেষ সুলতান। বাবর এবং সুলতানের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে ভারতে প্রথম মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় এবং এই প্রথম পানিপথের যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়।
দ্বিতীয় যুদ্ধ সম্রাট আকবর এবং আফগান নেতা হিমু খানকে পরাজিত করে দিল্লি জয় করেন। আর তৃতীয় যুদ্ধ হয় সর্বশেষ 1761 সালে। আহমদ শাহ আবদালি তিনি মারাঠাদের পরাজিত করে, এই মারাঠাদের উপাধি ছিল পেশোয়া। এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে, আমরা দেখেছি পানিপথের যুদ্ধে, এবং তিনি হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ বাঘ, অর্থাৎ মতান্তরে তুর্কিও বলে অনেকে, তুর্কি বললে সিংহ আর ফার্সি বললে হচ্ছে বাঘ। বাবরের আদি নিবাস ছিল উজবেকিস্তানের অন্তর্গত ফারগানাতে। বাবর আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন তুজুকি বাবরি, বাবরনামা নামে পরিচিত, যা তুর্কি ভাষায়। বাবর বাবরি মসজিদ নির্মাণ করেন 1528 থেকে 29 সালের মধ্যে উত্তরপ্রদেশে। পরবর্তীতে বাবরি মসজিদ 1992 সালে ভেঙে ফেলা হয়, বিতর্কিত একটা বিষয় নিয়ে আর কি। এরপরে হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, তিনি বাবরের পরবর্তীতে ক্ষমতায় আসেন এবং তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে নিহত হন। এরপর জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসন আহরণ করেন। তিনি মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটান। তিনি 15টি প্রদেশে বিভক্ত করেন। তিনি তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। তীর্থ ও জিজিয়া কর হচ্ছে অমুসলমানদের উপর সামরিক কর, তিনি এই করটি রহিত করেন। তিনি রাজপুতনা যোধাবাইকে বিয়ে করেন। দ্বীন-ই ইলাহি নামে একটি একাশ্বরবাদ ধর্ম প্রচার করেন, যার 18 জন অনুসারী ছিলেন। সে সময় রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, যিনি সরকারি কাজে ফার্সি শব্দ ব্যবহার করেন। গজল ও সুফি সাহিত্যে আকবরের ভালো অবদান ছিল। সে সময় কবি ছিলেন আবুল ফজল, বীরবল, মানসিংহ, তানসেন। তিনি আগ্রার দুর্গ, অমরকীর্তি, ফতেপুর ডিগ্রি এগুলো তৈরি করেন। তার সমাধি সেকেন্ডারিতে অবস্থিত। সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের স্ত্রীর নাম নূরজাহান, যার প্রকৃত নাম মেহরুন্নেসা। সমাধি লাহোরে অবস্থিত। আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি জাহাঙ্গীরি। শাহজাহান ওরফে খুররম, সম্রাট শাহজাহান নামে নাম পরিচিত। তাজমহল যিনি নির্মাণ করেছেন তার স্ত্রীর জন্য। সম্রাট শাহজাহান তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। উত্তরপ্রদেশের আগ্রা যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত এবং তাজমহল তার স্ত্রী মমতাজের সমাধির উপরে অবস্থিত। ছেলে 4টি, দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। 2 কন্যা, জাহানারা এবং হচ্ছে রওশনারা। জাহানারা তিনি দারার পক্ষে ছিলেন। এই 4টি ছেলের মধ্যে দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদের মধ্যে পরবর্তীতে সিংহাসনে যখন যুদ্ধ হয় তখন জাহানারা দারার পক্ষ নেয় এবং রওশনরা তিনি হচ্ছে আওরঙ্গজেবের পক্ষ নেয়। মমতাজ 1631 সালে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে 1632 থেকে 53 সালের মধ্যে আগ্রা যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ করা হয়। তিনি ময়ূর সিংহাসন ব্যবহার করতেন। কোহিনূর হীরা সম্রাট শাহজাহানের মুকুটে শোভাবেত। তার পুত্র দারা শিখই প্রথম সংস্কৃত উপনিষদের প্রথম ফার্সি অনুবাদক। তাজমহল নির্মাণ করেন ওস্তাদ আহমদ লোহরি, যিনি ওস্তাদ ইশাক নামে পরিচিত। সম্রাট শাহজাহানের পরে ক্ষমতায় আসেন আওরঙ্গজেব, যিনি জিন্দাপীর নামে পরিচিত ও তিনি অতিশ ধর্মপ্রাণ ছিলেন। আওরঙ্গজেবের সময় 1661 খ্রিস্টাব্দে বাংলায় সুবেদার মীর জুমলা তিনি কোচবিহার মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন এবং আওরঙ্গজেবের নির্দেশে ফতোয়া আলমগীর আইন সংকলন প্রণীত হয়। আওরঙ্গজেব বাদশাহ আলমগীর নামে পরিচিত। মোহাম্মদ শাহর সময় প্রথম পারস্যের নাদির শাহ তিনি 1639 সালে ভারত আক্রমণ করে কোহিনূর হীরা ময়ূর সিংহাসন পারস্য নিয়ে যান। সর্বশেষ সম্রাট ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি শেষ মুঘল সম্রাট। সিপাহী বিদ্রোহের পরে রেঙ্গুনে নির্বাসিত সমাহিত হন। রেঙ্গুনের বর্তমান হচ্ছে ইয়াঙ্গুন। তাহলে মুঘল সম্রাটের ক্ষেত্রে প্রথম মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এরপরে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। এটাকে আমরা এভাবে বলি, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, অর্থাৎ বাবর, হুমায়ুন, আবার অর্থ হচ্ছে আকবর, সারিল শাহজাহান, ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। এখানে মুঘল সাম্রাজ্যের এতটুকু হচ্ছে উপমহাদেশে। বাংলায় মুঘল সম্রাটের ক্ষেত্রে বাংলার সূত্রপাত হয় হুমায়ুনের রাজত্বকালে। তিনি 1538 সালে গৌড় দখল করে নেন এবং এর নাম দেন হচ্ছে জানাতাবাদ। তিনি চৌসারের যুদ্ধে যখন শেরশাহের নিকট পরাজিত হন তখন তিনি দিল্লি পলায়ন করেন। তাই মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হইলেও হুমায়ুনকে প্রতিষ্ঠাতা বলা যায় না। বাংলায় মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর।
আকবরের সেনাপতি খান জাহান কুলি বেগ দাউদ খান কররানীকে পরাজিত করেন এবং বাংলায় মূল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং বাংলার মূল সাম্রাজ্যের সেক্ষেত্রে বাংলা বিহার উড়িষ্যা মিলে বাংলার সুবা হয়, সুবা বাংলা যেটা বলে। বারো ভাইদের দমন করে সমগ্র বাংলা আধিপত্য প্রতিষ্ঠা করে সম্রাট জাহাঙ্গীর সুবাদারি অন্যান্য নায়েবে শাসন প্রতিষ্ঠিত করেন। শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা বাংলার শাসনকর্তা ছিলেন। এরপর হচ্ছে অন্যান্য শাসন। বাংলায় অন্যান্য উপমহাদেশের অন্যান্য শাসনের মতো সুশাসন ছিল। সুশাসনের ক্ষেত্রে শের শাহ, যিনি 1540 সালে বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে নেন। শের শাহ নিকট পরাজিত হয়ে দিল্লি অধিকার করে নেন শের শাহ হুমায়ুনকে পরাজিত করে এবং তিনি আফগান শের শাহ, যিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত সড়কি আজম, যেটা পরবর্তীতে ইংরেজরা ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত, সেটা তিনি শেরশাহ শুরু করেন এবং শেরশাহর শাসন আমলে ভূমির রাজস্ব ব্যবস্থা সংস্কার হয় এবং শেরশাহর সময় প্রথম ডাক ব্যবস্থার প্রবর্তক এবং তিনি হচ্ছেন ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটা ভূমি রাজস্ব সংস্কার করেছিলেন, কবুলিয়ত পাট্টা প্রথার প্রবর্তক। শেরশাহ সমাধিস্থল ভারতের বিহারের সাসারামে। শেরশাহ, যেটাকে গ্র্যান্ড রোড বলে বা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার, ডাক ব্যবস্থা, সবগুলো শেরশাহ। আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি, বাংলাতে তুর্কি শাসন হয়েছিল 1204 থেকে 1338। এরপর স্বাধীন সুলতানের শাসন ছিল 1338 থেকে 1538, 200 বছর। মুঘল সাম্রাজ্য ছিল 1538 থেকে 1757। এরপর তো শুভ বা নবামিয়ার শাসন ঘোষণা, ইংলিশ শাসন আমার যেটা। বাংলায় তুর্কি শাসন আমরা দেখি। ফার্স্ট তুর্কি শাসনের ক্ষেত্রে বাংলায় ওই সময় ঘন ঘন বিদ্রোহ হতো এবং ঘন ঘন বিদ্রোহ হওয়ার কারণে জিয়াউদ্দিন বারানি তিনি তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে বলেছেন, বাংলার নাম দেন তিনি বুলকাক নগর, অর্থাৎ বিদ্রোহের নগরী। এই বাংলাকে আরও অনেকে নাম দিয়েছিল, যেমন হুমায়ুন দিয়েছিল জান্নাতাবাদ এবং ইবনে বতুতা দিয়েছিল প্রাচুর্যপূর্ণ নরক, যা ধন সম্পদপূর্ণ নরক যেটা। এরপর হচ্ছে দুজকিপুর নিয়ামত। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সময় সিলেট বিজিত হয় এবং এই সিলেট বিজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখেন তুরস্কের পূর্ণিয়া থেকে আগত 360 জন আউলিয়া নিয়ে যিনি এসেছিলেন ইসলাম প্রচারক হজরত শাহজালাল, এবং হজরত শাহজালাল ফিরোজের সহায়তায় সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেট দখল করে নেন এবং তার নাম অনুসারে সিলেটের নাম দেন জালালাবাদ। জালালের পিতা ইয়েমেনের সুফি ছিলেন। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ আর চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। বাংলায় স্বাধীন সুলতানি শাসন, অর্থাৎ যে 200 বছর দিল্লির সুলতানগণ বাংলাকে স্বাধীন শাসন করতে পারেননি, এই সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা শাসন করেন। এই স্বাধীনভাবে বাংলা শাসনের ক্ষেত্রে প্রথম সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি প্রথম স্বাধীন সুলতান এবং তিনি সোনারগাঁও শাসনক্ষমতা দখল করেছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি পুরো বাংলাতে শাসন প্রতিষ্ঠা করেন এবং প্রথম বাঙালিরা জাতি হিসেবে আত্মপ্রকাশ পায়। তিনি বাংলা নামটা তিনি দেন প্রথম ইলিয়াস শাহ এবং শাহী বাংলা উপাধি তিনি পান। তিনি রাজধানী গৌড় থেকে পাণ্ডুয়াতে স্থান করেন। গিয়াসুদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো। তিনি তাকে কবিতার দিওয়ান পাঠান লিখে পাঠান এবং তিনি তার রাজধানী ছিলেন সোনারগাঁও। জালালউদ্দিন মোহাম্মদ শাহর উপাধি ছিল খলিফাতুল্লাহ, তিনি রাজা গণেশের পুত্র ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ তিনি 1493 থেকে 1519 সাল পর্যন্ত শাসন করেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুলতান, রাজধানী ছিল গৌড় এবং এই সময়কালকে মুসলিম শাসন ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময় জ্ঞান বিজ্ঞান শিল্পকলার অনেক উন্নতি হয়েছিল। তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক উদারতা ছিলেন এবং তাই হিন্দু সম্প্রদায়ের প্রতি তার উদারতার জন্য কবি বিজয়গুপ্ত তাকে নৃপথি তিলক বা জাগতভূষণ কৃষ্ণমদর উপাধিতে ভূষিত করেন। এই আলাউদ্দিন হোসেন শাহের সময় শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন। নাসিরউদ্দিন নুসরত শাহ অমর কীর্তি, তিনি গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন। কদম রসুল ভবন, বাগেরহাটি মিঠাপুকুর, এগুলো আলাউদ্দিন নুসরত শাহ তৈরি করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। 1538 সালে শের শাহ বাংলা যখন দখল করেন তিনি সর্বশেষ। গৌড় বলতে আমরা বলছি চাঁপাইনবাবগঞ্জ, আর সোনারগাঁও সুলতানি আমলের রাজধানী ছিল। প্রথম সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ, শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। হাফিজের সঙ্গে পত্রালাপ হতো গিয়াসউদ্দিন আজম শাহের। আলাউদ্দিন হোসেন শাহের সময় মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হতো এবং তাকে বিজয়গুপ্ত নৃপতিতলিক উপাধি দিয়েছিলেন। নাসিরউদ্দিন নুসরত শাহ বড় সোনা মসজিদ নির্মাণ করেন।
বারো ভূঁইয়া। বারো ভূঁইয়া যারা হচ্ছে বড় বড় স্বাধীনভাবে যারা বাংলা শাসন করতেন তাদের বলতো বারো ভূঁইয়া। এই বারো ভূঁইয়ারা ছিলেন মুঘল শাসন আমলে। এর অভ্যুত্থান ঘটে আকবর আমলের দিকে। ঈশা খাঁ, বারো ভূঁইয়াদের প্রধান ছিলেন হচ্ছে ঈশা খাঁ। এছাড়া আরও ছিলেন রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়। ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। তিনি শক্তিশালী দুর্গ কিশোরগঞ্জের 11টি নদী গ্রামে তৈরি করেন। 11 সিন্ধু হচ্ছে 11টি নদী। তার পুত্র মুসা খানকে সুবাদের ইসলাম খান পরাজিত করেন। এটা হচ্ছে বারো ভূঁইয়া ইতিহাস। এরপরে বাংলার সুবাদারি শাসন। বাংলার সুবাদারি শাসন হচ্ছে ইসলাম খাঁ, যিনি মুসা খানকে পরাজিত করে বাংলার সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি বারো ভাতের দমন করে প্রথম বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। তাই বাংলার সুবাদারি শাসনের প্রতিষ্ঠাতা ইসলাম খান। তিনি 1610 সালে প্রথম রাজধানী রাজমহল থেকে ঢাকায় হয় এবং এই ঢাকার মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি বাংলার সুবা ছিলেন। এই কারণে তিনি নাম দেন হচ্ছে জাহাঙ্গীরনগর। তিনি ধোলাইখাল নির্মাণ করেন এবং নৌকাবাই তার আমলেই শুরু হয়। অর্থাৎ ইসলাম খান যিনি প্রথম বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন এবং তিনি সম্রাট জাহাঙ্গীরের সময়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ঢাকাকে রাজধানী করেন বলে ঢাকার নাম দেন তিনি জাহাঙ্গীরনগর 1610 সালে। প্রশ্ন অনেক সময় আসে, প্রথম রাজধানী ঢাকা কবে হয়? 1610 সালে। কার আমলে? সুলতান সম্রাট জাহাঙ্গীরের সময় ইসলাম খান, সুবাদার ইসলাম খান তিনি ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। শাহসুজা সম্রাট শাহজাহান, মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন। মীর জুমলা, তিনি ঢাকা গেট নির্মাণ করেন। আসাম যুদ্ধে তিনি কামান ব্যবহার করেন। কামান ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে এবং আসাম যুদ্ধে মীর জুমলা কামান ব্যবহার করেন। শায়েস্তা খাঁ, তিনি 22 বছর বাংলা শাসন করেন। 2 দফায় তিনি 1664 থেকে 78 সাল এবং 80 থেকে 88 এবং শায়েস্তা খাঁর সময় টাকা 8 মণ চাল পাওয়া যেত। সুবাদারি শাসনের পর বাংলা নবাবের শাসন শুরু হয়। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদের স্থানান্তর করেন। ঢাকাতে করেছিলেন সম্রাট সুবেদার হচ্ছে ইসলাম খান এবং পরবর্তীতে যখন নবাবের শাসন শুরু হয় তখন মুর্শিদ কুলি খান ঢাকাকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এই মুর্শিদাবাদের নাম হচ্ছে মাকসুদাবাদ। তিনি আদর্শ ব্যবস্থা পুনর্গঠন করেন। আবওয়াব-ই খাসনবীশে নতুন কর খাজনা আদায়ের জন্য তিনি চালু করেন। মোহাম্মদ খান, তারপরে সরফরাজ খান, আলীবর্দী খান যার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। এ সময় হচ্ছে মারাঠা বর্গীরা প্রচুর আক্রমণ করতো। মারাঠা বর্গী এটা হচ্ছে মহারাষ্ট্রীয় এলাকাগুলোতে। সিরাজউদ্দৌলা, তিনি ছিলেন সে স্বাধীন নবাব। এর প্রকৃত নাম মির্জা মোহাম্মদ। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ। তিনি মাত্র 22 বছর বয়সে সিংহাসন লাভ করেন। আলীবর্দীর মেয়ে আমেনা এবং জৈনুদ্দিনের ছেলে অর্থাৎ আলীবর্দী খান যিনি ছিলেন তার হচ্ছে নাতি হচ্ছে সিরাজউদ্দৌলা খান। 1756 সালে কলকাতা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ তিনি দখল করেন এবং এই সময় হলওয়েলের মতে এখানে অন্ধকূপ হত্যা করা হয়। অর্থাৎ ইংরেজদের শহীদদের অনেক নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, যেটা হলওয়েল বলছেন অন্ধকূপ হত্যা নামে। এবং এই সম্রাট সিরাজউদ্দৌলার সঙ্গে তার খালা ঘসেট এবং সহ আরও অনেকে, এটা আমরা ইতিহাসে পড়েছি, যারা হচ্ছে ষড়যন্ত্র করে তাকে পলাশীর প্রান্তরের যুদ্ধে পরাজিত করেন। পলাশীর প্রান্তরের যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন, যেটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। অর্থাৎ পলাশীর প্রান্তর হচ্ছে ভাগীরথী নদীর তীরে। এখানে 23শে জুন 1757 সালে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ বাহিনীর প্রথম যুদ্ধ শুরু হয়, যেখানে মীর মদন মারা যান আর সিরাজ হচ্ছে নিহত হন। মীর কাসিম মীর জাফরের জামাতা ছিলেন, যিনি সিরাজউদ্দৌলাকে হত্যা করে পরবর্তীতে বাংলার নবাব হন। তিনি রাজধানী মঙ্গলে স্থানান্তর করেন, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে রাজধানী স্থানান্তর করেন তিনি মঙ্গলে। তিনি অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট পরাজিত হন। অর্থাৎ বক্সারের যুদ্ধে সবাই মিলে যখন সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সবাই মিলে পরবর্তীতে যখন ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে পরাজিত হন 1764 সাল অক্টোবরে, তখন বাংলায় প্রথম ইংরেজ শাসন শুরু হয়। অর্থাৎ বাংলায় প্রথম নবাব শাসন, প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান এবং পরবর্তীতে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার মাধ্যমে তো হয়, পরবর্তীতে মীর কাসেমের সময় বক্সারের যুদ্ধে ইংরেজ শাসন শুরু হয়। অর্থাৎ আজকে আমরা দেখলাম উপমহাদেশের মুসলিম শাসন, দিল্লি সালতানাত, যেটার প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবেক, প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, শেষ ছিলেন ইব্রাহিম লোদি, যিনি পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত হন। পানিপথে 3টা যুদ্ধ হয়। বাবর ইব্রাহিম লোদি প্রথম যুদ্ধ, আকবর এবং আকবর নেতা হিমু দ্বিতীয় যুদ্ধ এবং আহমদ শাহ আবদালি মারাঠা তৃতীয় যুদ্ধ। এরপরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এরপর হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান তিনি তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন। আওরঙ্গজেব, মাহমুদ শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যিনি শেষ মুঘল সম্রাট ছিলেন।
এবং এ সময় বাংলায় মুঘল শাসন হয়। বাংলায় মুঘল শাসনের সূত্রপাত হুমায়ুনের রাজত্বকালে হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আকবর, আর বারো ভূঁইয়াদের দমন করেন সম্রাট জাহাঙ্গীর। অর্থাৎ বাংলার ক্ষেত্রে হুমায়ুন শুরু করলেও আকবর ছিলেন প্রধান প্রতিষ্ঠাতা এবং জাহাঙ্গীর যিনি বারো ভূঁইয়াদের দমন করে বাংলায় নবাবী শাসন শুরু করেন, সুবাদারের নবাবী। এবং সুবাদারের ক্ষেত্রে তার পুত্র শাহ সুজা বাংলার শাসনকর্তা ছিলেন। এরপরে সুশাসন, যিনি শের শাহ, যিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এবং ভূমি ব্যবস্থা সংস্কার করেন, ডাক ব্যবস্থা শুরু করেন। বাংলায় শাসনের ক্ষেত্রে বাংলায় শাসন ছিল তুর্কি শাসন 1204 থেকে 1338। 200 বছর যখন সুলতানরা দিল্লি শাসন করে বাংলা শাসন করতে পারেননি, তখন বাংলার সুলতানরা স্বাধীন ছিলেন এবং সর্বশেষ মোগলের পর আসে ইংরেজি। তুর্কি শাসন বাংলায় ঘন ঘন বিদ্রোহ হওয়ার কারণে সুলতান শামসুদ্দিন ফিরোজ ছিলেন, যার সময় শাহজালাল সম্রাট হযরত শাহজালাল, যিনি তুরস্কের কুনিয়া থেকে এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসে সিলেটের গৌরবমতীকে পরাজিত করে জালালাবাদ নাম দেন। বাংলার স্বাধীন সুলতানের ক্ষেত্রে প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ, যিনি সোনারগাঁও ক্ষমতা দখল করেন। এরপর ইলিয়াস শাহ বাংলা উপাধি, গিয়াসুদ্দিন আজম শাহ হাফেজের সঙ্গে যার সঙ্গে পত্রালাপ হতো, আলাউদ্দিন হোসেন শাহ যার শাসন আমলকে বলা হয় বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ 1493 থেকে 1519, শামসুদ্দিন নুসরাত শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহর যিনি সর্বশেষ স্বাধীন সুলতান ছিলেন এবং সুলতান আমার শাসন আমল ছিল হচ্ছে সোনারগাঁও। এরপর বাংলায় সুবাদারি শাসন হয়, মাঝখানে 12 ভূঁইয়া কিছু অংশ ছিল, বিশাখার সময় রাজধানী ছিল সোনারগাঁও। সুবাদারি শাসনের ক্ষেত্রে প্রথম সুবা ছিল হচ্ছে ইসলাম খান, যিনি বাংলায় প্রথম ঢাকাকে রাজধানী করেন 1610 সালে এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে নাম দেন জাহাঙ্গীরনগর। তিনি ধোলাইখাল নির্মাণ করেন ইসলাম খান। এরপর শাহ সুজা, যিনি পুত্র, মীর জুমলা ঢাকাকে নির্মাণ করেন, শায়েস্তা খাঁ, এবং বাংলায় হচ্ছে সর্বশেষ নবাবী শাসন, যেটা প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খান, সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে দিল্লির শাসন আমল থেকে বাংলা নবাবী শাসন পর্যন্ত।